सीने पे मैं रख दूं तो हाथ फिर खिल जाए, चाहे मेरी जान जाए चाहे मेरा दिल जाए, वो पन्ना की तमन्ना है कि हीरा मुझे मिल जाए, चाहे मेरी जान जाए चाहे मेरी दिल जाए। मॉर्निंग ऑक्सीजनर्स, पन्ना की तमन्ना है कि हीरा मुझे मिल जाए। एग्जैक्टली। তো আজ অনেক দিন বাদে তোমাদের সামনে শাড়ি পরে আসলাম, অ্যান্ড দ্যাট টু এখন বাজে ঘড়িতে 7:10। তো এই শাড়ি পরে আসা আর তোমাদের সামনে বসা আমাকে 2022-এর ঘটনা মনে করিয়ে দিচ্ছে। ঠিক এরকম সময় আমি তোমাদের সামনে আসতাম গল্প করতে, গল্প ঠিক না, আমার দুঃখরা শোনাতে, যেগুলো তোমরা দেখতে ভালোবাসতে, কিছুজন খুব দেখতে ভালোবাসতে, যে অনামিকা ক্যামেরাটা খুলে হাউ হাউ করে কাঁদছে, আর নয়তো এরকম হাতটা জোর করে সরি আমি আর করবো না, আমাকে এভাবে বলো না, আই এম সরি করেছিলাম। তো আজকে অনেকের এরকম মনে হতে পারে, এটার জন্যে জ্বলুনি হতে পারে যে কই অনামিকা তো এখন ক্যামেরা খুলে আর কাঁদে না, অনামিকা তো এখন কারো কাছে গিড়গিড়ায় না, যা অনামিকা তো এখন বলে না আমার এই নেই ওই নেই সেই নেই, অনামিকার এখন সব আছে, অনামিকা এখন হাসে। হ্যাঁ, অনেকের সেটা জ্বলুনি, একদম। তো সেই জন্যেই, ঠিক সেই জন্যে না, আমি আজকে আসলাম আমার কিছু কথা ক্লিয়ার করতে। ঠিক কিছু কথা না, মনে হলো এটা বলা উচিত, তাই বলতে আসলাম। যাদের ভালো লাগবে শুনবে, যাদের ভালো লাগবে না শুনবে না, কোনো প্রবলেম নেই, নিয়ে খিল্লিও ওড়াতে পারো, কোনো প্রবলেম নেই। আমি তো খিল্লি ছিলাম তোমাদের কাছে, ইনফ্যাক্ট এখনও আছি। কেউ সামনে দেখাও খুব ভালো, কিন্তু পিছনে খিল্লি করো, অবশ্যই এটা মানুষের ধর্ম। আমি সেখানে যেন আমার মনে হয় আমি বেমানান, খুব বেমানান, অ্যাকচুয়ালি আমি বেমানান, তোমরা সবাই ঠিক, আমি ভুল। হ্যাঁ, প্রথমেই আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই, ক্লিয়ার ঠিক না, মানে বাবা মা সবারই আছে, আমার বাবা নেই, মা আছে। তো সেক্ষেত্রে আমি আমার বাবা মার সংসারে, তোমরা সবাই জানো, আমি আগেও বলেছি, আমার প্রচুর কন্ট্রিবিউশন আছে। মানে আমি যদি 500 টাকাও ইনকাম করেছি, সেই 500 টাকাটাই আমি আমার বাবা মার সংসারে তুলে দিয়েছি। আবার যখন আমি 1000 টাকা ইনকাম করেছি, 5000 টাকাও ইনকাম করেছি, তখনও তুলে দিয়েছি। না আমি চিন্তা করেছি মা আমার বাচ্চা আছে, তার ভবিষ্যৎ আছে, তার পড়াশুনো আছে, কিভাবে চলবে, আমি যদি আমার নিজেরটা না গুছাইনি। আমার ব্যাংক ছিল না, আমার ব্যাংকের কোনো ব্যাংক জিনিসটাই আমার ছিল না। মাস গেলে ইনকাম করেছি, করে বাবার হাতে তুলে দিয়েছি, এবং আমি তার জন্যে একদম খুব প্রাউড ফিল করি যে ভাগ্যিস আমার মধ্যে কোনো জিলিপির প্যাচ ছিল না যে কেন করব, আমার তো আরও 2 ভাই বোন আছে, না এই জিলিপির প্যাচটা ছিল না। ইনফ্যাক্ট এই জায়গাতেও, এই যে ইউটিউবে এসেছি এই 2 বছরে, সেখানেও কিন্তু আমি জিলিপির প্যাচ এখনও পর্যন্ত খেলতে পারলাম না, বা আমার মাথায় প্যাচটা নেই। আমি অনেককেই দেখেছি, হয়তো আমি কিছু বলেছি, সেটা বলেছি যে মানে করে, সে কিন্তু ইউটিউবে সেটাকে ছেড়েছে অন্য মানে করে। তখন আসলে বুঝিনি আই অ্যাম দ্য পার্ট অফ দেয়ার গেম। আমার কোনো মানুষের সাথেই কিন্তু কোনো দলাদলি নেই, কোনো ঝামেলা নেই। আমার সাথে মানুষ করেছে, কেউ বাদ দেয়নি, এমন কোনো লোক নেই যে আমাকে বাদ দিয়েছে। মানে খিল্লি উড়িয়েও ভিডিও রিসেন্টও বেশ কিছুদিন আগেও করেছে, আমি তার সাথেও আমার এখন কোনো ব্যাপার নেই, কারণ আমি এগুলোকে মনে রাখি না, কারণ যত মনে রাখবো তত কষ্ট। তো যারা আমাকে প্রথম থেকেই সহ্য করতে পারতো না,
তারা যখন আমার কাছে এসছে আবার চলে গেছে সাইলেন্টলি, আমার কিন্তু তার জন্য আমি কিন্তু কখনো মাথায় ঘোরাইনি এমা এরা তো আসলো আবার কেন চলে গেল, বা আমার সাপোর্টে কি কোনো কথা বলছে না কেন, বা কেন বললো না, এটা নিয়ে আর মাথা ব্যথা করি না। কারণ ওরা আমাকে প্রথম থেকেই সহ্য করতে পারতো না। মাইট বি যখন এসেছিল দ্যাট ওয়াজ দ্য পার্ট অফ দ্য গেম, আই ডিডন্ট নো। ওই যে বললাম আমার জিলিপির প্যাচটা আমার মধ্যে নেই, আমার বাবা মার সংসারে থাকতেও আমার জিলিপির প্যাচটা আমি বুঝিনি যে আর দুজন করছে না কেন, এখানেও এক্স্যাক্টলি তাই যে আমি জিলিপির প্যাচটা বুঝি, স্টিল নাও বুঝি না। তো যাই হোক, কিন্তু আমার জিজ্ঞাসা কিছু জনের কাছে যারা আমাকে দিদি বলে এসে তো ছিল, কিন্তু তারা যে আমাকে নিয়ে খেলবে বা মজা করবে বা খিল্লি করবে সেটা আমার ওই যে বললাম বুদ্ধি নেই। তো এই জন্য হয়তো পড়াশুনো জানতে হয়, কিন্তু তবু আমি বলি থ্যাংক গড, ভগবানকে না মানলেও আমি ভগবানকেই বলছি থ্যাংক গড যে আমাকে তুমি শিক্ষা দাওনি, আমি পড়াশুনো করিনি। কারণ হয়তো পড়াশুনো করলে হয়তো অতিরিক্ত বেশি বুদ্ধি, কুচুটে বুদ্ধি আমার গিজগিজ করত, সেটা আমার নেই। এই দিক থেকে বেঁচে গেছি, কারণ যখন সবাই যখন বলে তাহলে এটা মানতেই হবে, ওপরে গিয়ে যখন আমার ইয়েটা হবে, আমাকে আমার লাইফের সমস্ত দেখবে, তখন অ্যাটলিস্ট একটু হলেও আমি ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকবো। পাপটা যদিও করে থাকি তাহলে সেই পাপটার কম্পেয়ার টু ওই জিলিপির কাছের নোংরা মেন্টালিটির মানুষদের থেকে অনেক কম। যাই হোক, ওগুলো তো পরের কথা। যেটা বলছিলাম, একটা জিনিস আমার মনে খুব টিকটিক করছে। 2023 অগস্টে কেউ একজন ভিডিও করেছিল, সেই ভিডিওতে বলেছিল আমি এমন একজন যে সে তার নিজের মারই হতে পারিনি। কেন নিজের মার হতে পারি? যে আমি আমার মায়ের কানের থেকে তুল ছিনিয়ে নিয়ে চলে গেছিলাম। তো এটা আমার বহুদিন আমার মনে হয়েছিল আমাকে এটা বলতে লাগবে, আমি খুব কষ্ট পেয়েছিলাম। ওই যে বললাম আমি বলেছি একরকম, জিনিসটাকে মাইন্ডে তৈরি করেছে আর একরকম, আর বাচারি ছেড়ে দিয়েছে, মজা নিয়েছে। তো কীরকম বলেছিলাম আমি নিজের মনে করে বলেছিলাম। তো আমি একটু প্রথম থেকে শুরু করি। আজকে আমার ওপরে ওঠার পেছনে যার সবথেকে বেশি হাত, সেটাকে আমি আশীর্বাদ, বরদান, ইকুয়ালি সেটাকে আমি অভিশাপও মনে করি। কেন? আমার কিন্তু 2023 সালে কিন্তু প্রচুর লোনস ছিল, স্টিল নাও আমার লোনস আছে। লোনস ছাড়া অনামিকা বাঁচতে পারবে না, কারণ সত্যি অনামিকার এই ওই নেই, এদিক আর ওদিক শুয়ে বেড়ানো নেই অনামিকার শুয়ে বেড়ানো। লাগে চাই অনামিকা ভার্চুয়ালি জামা কাপড় খুলেছে, কীভাবে খুলেছে, কতটুকুনি খুলেছে সেটা অনেক সেলিব্রিটিরা খোলে। হ্যাঁ, তারা সেলিব্রিটি, অনামিকা একটা আম জনতা, একটা সাধারণ মানুষ, সে কেন খুলবে? তাহলে সে নোংরা। কিন্তু বেসিক্যালি অনামিকা নোংরা যদি হতো, আবার ডিফেন্ড করছি, না 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 সরি, সে যে যা তোমরা মনে করো তাতে আমার কিছু যায় আসে না। যাই হোক, তো হ্যাঁ কি বলছিলাম, হ্যাঁ যে আমি আমার মায়ের হতে পারিনি, সে আর কারু কি করে হবে। একদম আমি আমার মায়ের কানেরটা ছিনিয়ে নিয়েছিলাম, মাই গড, কানের থেকে কান দুলটা এরকম করে ছিনিয়ে নিয়েছিলাম। না 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 ও, সেটাই বলার জন্যেই একটু উপরে উঠছি। দেখেছো, আমি কথা বলতে পারি না, আমি খুব ভালো বক্তা না, সুবক্তা নই, কনফিউজ হয়ে যাই। তো হ্যাঁ, ওপরে ওঠার অভিশাপ আর আশীর্বাদ দুটোই কিন্তু একজনের দেন, কন্ট্রিবিউশন।
কীরকম কন্ট্রিবিউশন সে তো বলেছিল, যেটা আমি তোমাদেরকে এই যে দিন 3-4 আগে বললাম। সে আমাকে ওপরের জন্যে কী চিন্তা করেছো এটা বলতে বলতে কিন্তু সে আমাকে টাকা পাঠিয়েছিল, এবং সে টাকা পাঠিয়ে বলেছিল যে এটা তার নিজস্ব টাকা, তার হাজব্যান্ডের নয়। তো আমি আরামসে, এটা ব্যাংকে পড়ে আছে, আরামসে তুমি এটা নিয়ে রাখো, মাথায় দেওয়ার চিন্তা করো না, মেয়ে চাকরি পেলে 200-500 করে ফেরত দেবে। এমনকি এটাও বলেছিল তার মেয়ের বিয়ের সময় দিলেও হবে। তো সেটা সে তখন রাত্রির বেলায় বলেছিল, এটা একদম মাঝরাত্রিরে, আমার লাইভের পরে অলমোস্ট মাঝরাত্রিরই হয়ে যায়, 12টা বেজেই যায়, ওরকম একটা সময় বলেছিল, বলে টাকাটা দিয়ে দিয়েছিল। মানে এত কিছু এক্সপ্লেন করার আগে তো টাকাটাই দিয়ে দিয়েছিল। এইবারে টাকাটা দেওয়ার পরে আমাকে এটাও বলেছিল কোনো অন্য খাতে কিন্তু ব্যয় যেন না হয়, টাকাটা যেন ওপরের জন্যেই ব্যয় হয়। এবং দেওয়ার সাথে সাথে আমি কিন্তু পরের দিন থেকেই আমার ওপরে করার যাওয়ার জন্যে আমি প্রস্তুত নিয়েছিলাম। আমি যেহেতু জানতাম ওই টাকাটা আমাকে এখন দিতে হবে না, তাহলে আমি যদি আর 50,000 টাকা আমি লোন করি, তাহলে 50,000 টাকার ইএমআই যদি তোমার এই 70K ইএমআই যদি আমার অলমোস্ট 3,913 টাকা না 14 টাকা ওই রকম 4,000 টাকা হয়, তাহলে 50,000-এ আমি ধরে নিলাম 2,500 হবে, তাহলেও আমার 1,500 টাকা কমতো আমার যেহেতু লোনস ছিল। কিন্তু সেটা হয়েছিল না, কারণ তারপরে মনে হয়েছিল এটা জন্যে তার হাজব্যান্ড কিন্তু তাকে রাগারাগি করতে পারে বা ঝামেলা করতে পারে। সে তো দিয়েছিল দুমকির মাথায়, পরবর্তীকালে যখন তার সেন্সে ফিরল সে, তখন সে বুঝলো যে না এটা ঠিক হয়নি, অবশ্যই এটা ঠিক হয়নি। তার নিজস্ব টাকা হলে তার হয়তো প্রবলেম হতো না, কিন্তু এটা তার হাজব্যান্ডের টাকা, অবশ্যই কোয়েশ্চেন করবে, হয়তো সংসার চালানোর টাকা ছিল তাকে দিয়েছিল বা কোনো কারণে, যাই হোক। তো সে তখন আমার কাছে টাকাটা চায়, এদিকে আমি কাজ শুরু করে দিই, তাহলে আমাকে কি করতে হলো 70,000 নিতে হলো। তাতে কি হলো, আমার ওই অত টাকা করে এই যে 2025-এ শেষ হয়ে যাবে, অত টাকা করে আমাকে দিতে হবে। এবার কেন আমি কথাটা বলছি, আজকে যদি সে ওই 20,000 টাকা তখন না দিত, তাহলে আমি হয়তো আর কিছুদিন বা আর কিছু মাস পরে হয়তো ওপরে আসার চিন্তা ভাবনাটা করতাম, যেহেতু আমার অনেকগুলো লোনস চলছিল, একটা লোনস অন্তত বন্ধ হয় সেই জায়গাটায় আমি ঢুকাতে পারতাম। তো আমার চাপ হয়ে গেছিলো, 4,000 টাকা একটা বিশাল বড় চাপ হয়ে গেছিলো আমার কাছে। মানে আমি কি কষ্টে দিয়েছি, যদি ভগবান থেকে থাকে তো সেই জানে, আর আমি আর আমার মেয়ে জানি। তো এটা কেন বললাম, ভাবো যে অত টাকার লোনস দেয়, 18,000 20,000 টাকার লোনস দিচ্ছে, তার কাছে তো একটা চাপ, সে তো টিউশনের ইনকাম, কত ইনকাম করতে পারে, অত লোনস দেবে, খাবে, কুকুরিয়ে করবে, ব্যাংক তো খালি হয়ে যাচ্ছিল আমার। তো সে যদি ওই সময় না দিত, তাহলে হয়তো আমি অত তাড়াতাড়ি হয়তো ওপরে ওঠার চেষ্টা করতাম না, যে লোন একটা লোন বন্ধ হলে আমি আর একটা লোন নিতে পারতাম। যাই হোক, এনিওয়েজ, সেই মুহূর্তে যখন আমি ওপরে উঠেছিলাম, তখন আমার দাদা কি করেছিল, আমার দাদাকে তোমরা ভালো করেই জানো যে সে কী ধরনের। আমি কাউকে কোনো দিন লুকোইনি, বা আমার বাড়ির সবাই খুব সেটাও কিন্তু বলিনি। আমি যা আমার জীবনে হয়েছে ঘটেছে সব আমি তোমাদের কাছে সত্যি বলেছি, কোনো কিছু তৈরি করিনি, কারণ গল্প আসে না, কেন গল্প করব? গল্প বানাতে গেলে সেটাকে আমার মাথায় রেখে দিতে হবে। আবার কোনো দিন যদি কেউ আমাকে সেই গল্প নিয়ে জিজ্ঞেস করে আমি কি বলেছি, সেটা তো আমার মাথায় রাখতে হবে। বাবা, আমার তো অত স্মৃতিশক্তি নেই। তো সেক্ষেত্রে কি হলো, আমি যখন ওপরে উঠে আসি, আমার নিচের ঘরে দাদা একদিনকে চাবি চাইলো, ওই মানে ওপরে ওঠার পরেই একদম দাদা চাবি চাইলো। কী জন্যে চাবিটা চাইলো না, চাবি ও করবে বলো, নিচে সমস্ত কাচের বোতল, তারপর সমস্ত ভাঙাচোরা আছে, কাবাড়িওয়ালাকে দেবে। তাই আমি ভাবলাম ঠিক আছে, ওগুলো দিয়ে কটা পয়সা পাবে, ঠিক আছে। তারপরে ও যে কী করেছে আমার তো জানা নেই। সেই তারপরে দেখি মানে কি পুরো বিল্ডিংয়ে জল নেই, জল শেষ। কি অবস্থা, কী হয়েছে, কেন বিল্ডিংয়ে জল নেই, কী ব্যাপার? দেখা গেছে আমার নিচের ঘরে কল খোলা, জল মানে কলটা তুলে নিয়েছে, অটোমেটিক্যালি জল তোমার
ফ্লো করে ইয়ে হয়ে গেছে, বেসিনের কল খুলে নিয়েছে, সেখান থেকে জল পড়ে, তো সমস্ত ট্যাঙ্কির জল ফাঁকা, বিল্ডিং পুরো জল ছাড়া। এবার সবাই আমাকে যাচ্ছে তাই করছে সবাই। আমি কী করলাম না, আমার দাদাকে আমি কেন চাবিটা দিয়েছি। এবার আমার তো বুঝতেই পারিনি যে এই রকম একটা কাজ সে করতে পারে, ওগুলো খুলে বিক্রি করে দিয়েছে। এবার পড়ে গেছি চাপে আমি। হ্যাঁ, তো আমি তখন আমার মাকে বলেছিলাম যে মা, দোতলা বা একতলা এরা কেউ টাকা কন্ট্রিবিউট করবে না। কেন করবে? সেটা তো আমার দাদার কারণে হয়েছে ব্যাপারটা, তো তারা তো কন্ট্রিবিউট করবে না। কিন্তু আমার বাড়ির লোকেরা তো কেউ কন্ট্রিবিউট করতে পারে, যেমন আমার দিদির কাছে বেশি না, আমার মিস্ত্রি যে কলের মিস্ত্রি সে 700 টাকা চেয়েছিল শঙ্করদা, যে আমার কলটাকে সিল মানে ওই জায়গাটাগুলোকে সিল করে দেবে যাতে ওখান থেকে আর জল না পড়ে। 700 টাকা চেয়েছিল, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে 700 টাকাটা মানে 7,000 টাকার বরাবর আমার কাছে ছিল না। আমার কাছে সেই টাকা ছিল না, ভাবো। তো তখন আমি কি করলাম, এবার আমাকে সবাই জোর দিচ্ছে, দিদিও টাকা দেবে না, কেউ টাকা দেবে না, তাহলে আমাকে তো করতে হবে না, তো বিল্ডিংয়ে জল পাচ্ছে না, আমাকে তো যাচ্ছে তাই করছে সব। সেই মুহূর্তে তখন তার কিছুদিন আগে অ্যাকচুয়ালি বলে দিই, আমার মা আমাকে বলেছিল যে আমার বয়সটা অনেক হয়ে গেছে, কখন আমি থাকি না থাকি, তুমি কানেরটা নিয়ে নাও। এবার কানেরটা কার? আমার নিজের কিন্তু কানের নেই, দেখো এই যে আজীবন আমি কিন্তু কান খালি। এই যে আমার দুজোড়া কানের মেয়ে কিনেছে, তাতেও আমার মনে হয়নি যে আমি কানে পড়ি, আমি পরবো না, আর অঙ্গে আমি সোনা দেবো না। যাই হোক, তো আমার মা আমাকে বলেছিল, আমি 2003 সালে আমার মাকে কানের করে দিয়েছিলাম, তখন সেই কানেরটা করে দিয়েছিলাম 700 টাকা দিয়ে। আচ্ছা, তো 2003 সাল আর 2023, 20 বছর আমার মা কানে পরে নিয়েছে। মার কিন্তু স্বাদ মিটে গেছে, মিটে যাওয়ার কথা। মার স্বামী কিন্তু মার কোনো সোনা মাকে দিতে পারেনি, মায়ের গায়ের যা সোনা ছিল সব তার মায়ের স্বামী কিন্তু বিক্রি করে দিয়েছে। কিন্তু আমি মায়ের ছোটো মেয়ে, তার ছেলে করেনি, তার বড় মেয়ে করেনি, কিন্তু আমি ছোটো মেয়ে কিন্তু মাকে সোনা দিয়েছি, কিন্তু নিজে পড়িনি। তা আমার মা 20টা বছর তো সোনা গায়ে দিয়েছে অঙ্গে, তার তো আর স্বাদ থাকার কথা না। কিন্তু আমার কাছে যখন বলেছিল যে তুমি এটা নিয়ে নাও, তখন আমি বলেছিলাম না, ও নিয়ে আমি কি করব, ওটা তোমার সাথেই ও পড়ে যাবে। কিন্তু যেই মুহূর্তে আমাদের বাড়িতে ওই রকম অবস্থা, আর আমার কাছে 700 টাকা শঙ্করদা চার্জ করেছিল, আমার কাছে নেই, কেউ আমাকে, আমার দিদিও তখন আমায় হেল্প করছে না, তখন আমি কি করব? আমার কি করা উচিত? এটা যদি আমার ঘরের কোনো প্রবলেম হতো তাহলে তো কোনো ব্যাপারই ছিল না, আমি অ্যাডজাস্ট করে নিতাম, কিন্তু পুরো বিল্ডিংয়ের ম্যাটার, আর জল বলে কথা, আই কান্ট ডু দ্যাট না। তো আমি আমার মাকে বললাম, মা আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা হচ্ছে না, আমি পুরো খালি, তো তুমি কি আমায় কানের দুটো দেবে, আমি বেচে দেব। ঠিক এই কথা বলেছি মাকে। মায়ের কানের থেকে আমি ছিনিয়ে কেন নেব, কেন নেব? তো মা আমাকে কানেরটা খুলে মা দিয়ে দেয়, সাথে সাথে মা দিয়ে দেয়, আর আমি কানেরটা বেচি, কারণ ওটা বন্ধ করে কি 700 টাকার কানের কি আছে ওর মধ্যে। ওটা বেচে দেওয়াতে আমি পেয়েছিলাম 2500 টাকা, মানে অ্যাকচুয়ালি 2500 না, 2400 টাকা। আমাদের এই পাড়ারই ভৌমিক জুয়েলার্স থেকে কিনেছিলাম, এই বেচেছিলাম, কিনেছিলাম কোথা থেকে আমার মনে নেই। তো ওটা নিয়ে 700 টাকা আমি আমার কাজ করিয়েছি, 1700 টাকার মধ্যে মাকে 1000 টাকা দিয়েছি, আর আমি বাকি 700 টাকা রেখেছি, যেহেতু আমার কাছে টাকা ছিল না। সব কিছু তো ভেঙে বলতে পারিনি, আমার কাছে টাকা ছিল না সেই মুহূর্তে, তোমাদেরকে কাউকে কিছু বলিনি, কিন্তু গল্পটা এভাবে এসছে যে আমি নাকি আমার মায়ের কানের দুল ছিনিয়ে নিয়ে আমি চলে গেছি। এই কানের দুলটা আমারই দেওয়া আছে। তো যখন মেয়ে বিপদে পড়েছে, তখন মা কি ওই কানের দুলটা পরে বসে থাকবে? যে মা কিছুদিন আগেও আমায় বলেছিল কানেরটা নিয়ে নাও, আমি কখন থাকি কি না থাকি, তখন কিন্তু আমি নিই বলেছিলাম ওটা তোমার সাথে যাবে, আমি কি করব। কিন্তু যেই মুহূর্তে আমার প্রয়োজন পড়লো, আমার কাছে 700 টাকা ছিল না, আমার কাছে এতটাই তখন অসুবিধা ছিল, যদি এরকম হতো তাহলে আমি ওপরে ঘরে আসতামই না। যদি আমাকে
আমি ওই জন্য বললাম তো, মানে আমি কয়েক মাস পেন্ডিং রাখতাম, কিন্তু হয়নি। ওই যে বললাম, আশীর্বাদ অভিশাপ দুটোই ছিল আমার এই ওপরে ওঠার পিছনে। তারই কন্ট্রিবিউশন, তারই আশীর্বাদ, তারই অভিশাপ। তো এই হলো গল্পটা, ছিল মানে আমার সত্যি কাহিনীটা। আর সেটাকে পেশ করা হয়েছিল এইভাবে যে তার নিজের মার হতে পারে না। আচ্ছা, আমি যদি আমার নিজের মায়ের না হতাম, তোমরা মাঝে মধ্যেই দেখেছো আমার মা এখনও এই বয়সে, বুড়ি বয়সে, তোমরা আমার মাকে চেখেছো টুকটাক খাবার রান্না করে কিন্তু আমাকে দেয় এখনও। জানে মেয়ে এই সমস্ত রান্না নিজে করবে না। আমার নিচের ঘর থাকা সত্ত্বেও আমি কিন্তু ওপরের ঘরে এসছি। আমার নিচের ঘর থাকা সত্ত্বেও আমি ওপরের ঘরে এসছি। তার মানে কি আমি দুটো জায়গা কবজা করে রেখেছি? না, বাট সেটা এখন আমি নিচের ঘরটা, আমি জানি আমার ওপরের ঘরটা কিন্তু কোনো লিগাল পেপারস নেই। এখানে যেদিনকে মানে চলে যেতে হবে মানে এটা আমার পার্মানেন্ট সেটেলমেন্ট না। কিন্তু আমার কোথাও যেন একটা বিবেকে কাজ করছিল, মানে বিবেক দংশাচ্ছিল যে আমি ওপরে আছি, নিচের ঘরটাও আটকে রেখেছি। তার থেকে এক কাজ করি, টিউশনটা তো আমার হলো না, কোচিং তো আমার হলো না, তো এই ঘরটা আমি আমার দাদাকে দিয়ে দিই, আমার দাদা একটু ভাড়া দিয়ে খাক। আর বিশ্বাস করবে না, হয়তো মনে করবে আমি মিথ্যা কথা বলছি, সেই ভাড়ার একটা পয়সা আমি নিই না। হ্যাঁ, কোনটা নিই জানো? ইলেকট্রিক বিলটা আমি, কারণ সাবমিটার বসানো আর আমার সাথে কানেকশন রয়েছে, একটা বয়স্ক লোক থাকে নিচে। তো যাই হোক, এটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। আর একটা কথা বলি, সবাই তো আমাকে এই করেছে, আমাকে ওই করেছে, এই আমাকে এই নিয়ে বলেছে, ও আমাকে ওই টেনেছে, ও আমাকে এর সাথে শুয়ে দিয়েছে, আমাকে বিকিনি পরিয়ে দিয়েছে, অনেক কমপ্লেন। কখনো কি ভেবেছো অনামিকাকে? অনামিকা ওয়াজ দ্য মোস্ট এফেক্টেড পারসন এই ইউটিউবে। সব থেকে এফেক্টেড পারসন হলো অনামিকা। সব থেকে ওয়ার্স্ট ট্রিটমেন্ট, সব থেকে ওয়ার্স্ট সিচুয়েশন অনামিকার হয়েছিল। অনামিকার চ্যানেল উড়িয়ে দেওয়ার কথা পর্যন্ত হয়ে গেছিল, মানে উড়ে যাবে। সেটা তো এখন আমি আরও অনেক শুনতে পারছি। তো যেই অনামিকা অল টাইম বলতো যে ইউটিউবটা তার নিড। দেখো, কপাল তো কেউ কারো নিতে পারে না, রাইট? নিতে পারে না। আজকে ধরো আমি ইউটিউবটা যদিও বা না করি, আমার চলে যাবে, কিন্তু সেই মুহূর্তে ইউটিউবটা আমার নিড ছিল, যখন কেউ চিন্তা করছিল যে ওটাকে উড়িয়ে দেবে। আজকে পঞ্চায়েতে যখন আমার ডিটেলস ফুল দেওয়া ছিল, তখন কিন্তু কেউ এটা নিয়ে মাথা ব্যথা করেনি, তখন কিন্তু কেউ আমায় বলেনি যে এটা নিয়ে এগাও। হ্যাঁ, একজন ফোন করে অবশ্যই বলেছিল, শোন যে তোমার কিন্তু এরকম রয়েছে। তারপরেও প্রচুর ডিটেলস আমি পেয়েছি, বারে বারে ফোন এসছে, কিন্তু আমি কিন্তু এটা নিয়ে কমপ্লেন জানাইনি। তবে হ্যাঁ, আমার এটা মনে হয় যে লোকে কেন এতটা বড় দুশ্মনী আমার সাথে করেছিল, এবং যে এটা করেছে, যাকে আমি ডাউট করছি যে করতে পারে জিনিস, যেটা মামাই কালকে ভিডিও করেও বললো, কালকে কমিউনিটি পোস্টেও দিয়েছিল বা একটা ভিডিও করেছিল, তাকে মদতটা দিয়েছে কারা? আমি অরণ্যকে না দোষটা খুব একটা দিই না, কারণ ও যে বারটা বেড়েছিল না, সেটাতে ও মানে বিশাল বড় ব্লো খেয়েছে। কিন্তু এই বারটা বাড়ার পিছনে অনেকেই আছে, কিন্তু তখন কিন্তু কারুর মনে হয়নি না এতটাও ওনাকে বলা উচিত না। কারণ আমি কিন্তু সব বন্ধ করে দিয়েছিলাম মানে ভিডিওস আমি করতাম ঠিকই, আমি কিন্তু রিলস যে কটা অবজেকশনেবল ছিল সেটা আমার ইউটিউবে ছিল না, আমার এফবিতে ছিল। এফবি থেকে নিয়ে সেই অ্যাকাউন্টটা কিন্তু আমার কাছে অ্যাক্সেস নেই। আমি কালকে একজনকে বললাম, দেখ তো এই নামের অ্যাকাউন্টটা আছে কি না, বললো খুঁজে পাওয়া যাচ্ছে না এই নামের অ্যাকাউন্ট। কিন্তু কিছু জিলিপি প্যাচের লোক, স্পেশালি মহিলাদের কথা বলছি, তাদের আমাকে নিয়ে মজা করা বা আমাকে ল্যাংঠো করা, যাদের কাজ বা যাদের একদম খুব মানে ভরপুর ইচ্ছা এটা করার,
তারা কিন্তু ডাউনলোড করে রেখেছে, করে সেটাকে কিন্তু ইউজ করছে। আরে তোরা ইউজ করে কি করবিটা কি, করবিটা কি, করে কি প্রমাণ করবি? আমি শুয়ে বেড়াই, আমি শুয়ে বেড়াই, শুতে তো পারি, কোনো তো প্রবলেম নেই আমার শোয়া, কারণ আমি তো কারোর কাছে আনসারেবল নই। আফটার অল সংসারটা তো আমি চালাই, কেউ আমাকে তোমরা চালিয়ে দিয়ে তো যাও না। কটা গ্রসারিজ কিনে দিয়েছো, বাবা আমার সারা জীবন চলে যাবে? কি একটা শাড়ি দিয়েছো আমার সারা জীবন চলে যাবে? তা তো না। হ্যাঁ আমি গ্রেটফুল, যারা 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 আমার জন্য করেছো আমি সত্যিই গ্রেটফুল। তো এটাই হলো কথা, সব থেকে ওয়ার্স্ট সিচুয়েশন আমার। স্টিল নাও সেই সিচুয়েশনে পড়ে আছি যেখানে আমার মেয়ের একটা ফিউচার আছে। তো আমার কারুর প্রতি রাগ নেই, কয়েকজন গিনি চুনি আমি বললাম আছে, তাদের যেগুলো আমি করব সেগুলো জায়গা মতো গিয়ে করব, মানে তাদের জায়গায় গিয়ে করব, তার জন্য আমি কোনো কিছুর হেল্প নেব না, দুম করে করে আসবো। এবার দুম করে করে আসার পরে কিছু হতে পারে কি পারে না সেটা হয়তো আমি চিন্তাও করছি না, এখন যা হবে দেখা যাবে, সেটা আমি জায়গায় গিয়ে করে আসব। কিন্তু কতটা কি করতে পারি তোমরা সেটা খুব ভালো করে জানো। অনামিকা হার্মফুল না, হার্মফুল না, ক্ষতিকারক না। আমি কেন কারো ক্ষতি করতে যাব? আমি একটা ইউটিউব চ্যানেল চালিয়ে আমি 14 বার বলেছি তোমাদেরকে যে আমার কিন্তু এটা নিড, আমার কিন্তু এটা নিড, তবু তোমরা মনে রেখেছিলে, মনে করেছিলে বা প্ল্যান করেছিলে এটাকে উড়িয়ে দেবে, এটাকে উড়িয়ে দেবে। তো সে যাই হোক, আমি বললাম না, আমি ওই ছেলেটাকেও দোষ দিই না, ছেলেটাকে বাড়াবা দেওয়ার জন্য অনেক মহিলা এখানে আছে। আমি কোনো অল্প বয়সী মেয়ের কথাও বলবো না, কারণ আজকে মামাই হোক রাজশ্রী হোক, এরা যারাই আমাকে নিয়ে কনস্পিরেসি করেছে তাদের একটা বয়স 30-32-এর মধ্যে, মানে আমার মেয়ের বয়সী ঘোরাফেরা করছে। তো এই অরণ্যের মতনই রক্ত গরম, তাদের নিয়ে আমিও তো পাল্টা এজেড করে যাচ্ছি, কিন্তু এটা থামানো যেতে পারত। অরণ্য এত বাড়তো না যদি কেউ এটাকে নিয়ে বলতো যে না এবার ছেড়ে দাও, এগুলো করো না। কিন্তু কেউ কেউ বলেছে যে তারা পার্সোনালি গিয়ে করেছে। আরে কেন পার্সোনালি? আজকে যখন মাঝখানে একটা বাচ্চা নিয়ে খুব শোরগোল হলো, কারা না কারা ভিডিও করে ফেললো, তো আমার আমাকে প্রতিনিয়ত যে আমাকে টেনে নিচে নামানো হচ্ছিল, যখন তোমরা এর লাইভ ওর লাইভ তার লাইভ সবার লাইভ, এমনকি স্পেশালি যে টানছিল বারে বারে তার লাইভে গিয়ে খিল্লি করতে, মজা নিতে, আনন্দ করতে, তোমাদের থেকে তো অনেক ছোটো তারা বয়সে, তখন বাঁধেনি তোমাদের, বাঁধেনি? করনি তো, ভিডিও করনি, কিন্তু পার্সোনালি বলছো। আমি পার্সোনালি অনেক বলেছি, কেন পার্সোনালি বলবে? আজকে তো একটা যদি তিলকে তাল হয়ে যাচ্ছে, তখন তোমাদের কোনো বন্ধুর নামে কেউ একটু যদি বলে যাচ্ছে সেটা ভিডিও করে, তো তোমরা ভিডিও করে করছো। আমার বেলায় আচ্ছা আচ্ছা আচ্ছা, অনামিকা তো চুনোপুটি, কেউ নেই মাথার ওপর, একটা সামান্য কটা টিউশনি করে খায়, দূর, এর জন্যে লড়বো না, লড়বো তো আমরা রাঘব বোয়ালদের জন্যে, তাদের সাথে থাকবো। এটা জাস্টিস হলো না, ফেয়ার জাস্টিস না, এটা ফেয়ার জাস্টিস না। কিন্তু একটু চিন্তা ভাবনা করে দেখবে। কন্ট্রোভার্সি করছো, আমাকে নিয়ে টেনেছো, প্রচুর বলেছো, কিন্তু আমি কখনো চিৎকার করে প্রচুর বলিনি আমাকে নিয়ে করেছি, আমি এফেক্টেড, আমি ওয়ার্স্ট। আজকে বললাম আমি ওয়ার্স্ট সিচুয়েশনে ছিলাম, সব কিছু আমার গেছে, আমার যাচ্ছিল। চ্যানেলটা উড়ে গেলে 1,40,000 টাকা যার বর মাইনে পায় তার কিন্তু কোনো প্রবলেমই হতো না। সে কি আমাকে মাস গেলে বা 2-3 মাস বাদে 8,000 টাকা করে দিত না। আর শুধু টাকার কথা না, আমি একটু এন্টারটেন হই, একটু ভালো লাগা আছে, আমার চ্যানেলটা উড়িয়ে দিতে তোমরা কি
কী করে চিন্তা করেছিলে চ্যানেলটা উড়িয়ে দেবে, যে এই মহিলার রোজ এসে গিরাতো তোমাদের কাছে? হ্যাঁ, ভুল আমার অবশ্যই, আমি সবসময় মানি এটা আমার ভুল। তোমাদেরকেও আমি কম টানিনি, কম ছিঁড়িনি। ওই যে বললাম না, আমি বোকা, আমাকে কেউ বলল, আমি করে ফেললাম। আমি তখন বুঝিনি, আরে করলে তো আমার চ্যানেলেরই নামে রিপোর্ট হবে, করলে তো আমার চ্যানেলটাই যাবে, বা আমার উপরেই ওরা দুশ্মনীটা বেশি ফলাবে। কাকে দুশ্মনীটা দেখাবে? আর কার চ্যানেল আছে? এটা একদম ভাবিনি গো। তো যাই হোক, আমি মোদ্দা কথা যেটা বলতে চাইছি, যে আবারও হাত জোর করে বলছি, 1 বছর হয়ে গেছে, মানে 2 বছর হয়ে গেছে। 1 বছর আমি খুব তাণ্ডব নৃত্য করেছি তোমাদেরকে নিয়ে, আমিই করেছি। আমি তাই জন্য আবারও তোমাদের কাছে সরি চাইছি, যে সরি, আমি যা করেছি ভুল করেছি, আমি করেছি, তোমরা কেউ করোনি। ওই জন্য তোমরা কেউ আমার কাছে সরি চাওনি, কোনো ব্যাপার না। সরি চাইলে কেউ ছোট হয়ে যায় না। তবে তোমরা তো আমাকে ছোট করে দিয়েছো, সব ক্ষেত্রেই আমি ছোট। তো সেক্ষেত্রে ওকে, ছোট হয়ে গেলেই কি আমি আমার জীবন চলে যাচ্ছে, আমার শরীর থেকে কিছু বেরিয়ে যাচ্ছে, বা আমার কোনো অঙ্গ খসে পড়ছে, বা কিছু তো না, তাতে আমার কোনো অসুবিধা নেই। তো আবারও তোমাদের কাছে হাত জোর করে সরি চাইছি। যা আমি করেছি সব করেছি, আমি করেছি, তোমরা করোনি। তোমরা চুপ ছিলে, আমি টেনেছি, আমি ছিঁড়েছি, আমি তোমাদেরকে নামিয়েছি, আমি ছবি তৈরি করেছি, আমি সব করেছি। কিন্তু এই যে লাস্ট 1টা বছর যখন আমি চুপ ছিলাম, কই, তখন কয়েকজন কিন্তু চুলকে গেছে, এখনও চুলকে চলেছে, এখনও তারা চুলকে চলেছে, কিন্তু আমি এই কারণগুলোই আমি খুঁজে পাচ্ছি না। তাদের চুলকানোর কারণ কি? বাদ বাকি কিন্তু কারোর প্রতি আমার কিছু নেই, কারোর প্রতি নেই। কেন নেই বলো? কারণ তারা প্রথম থেকেই আমাকে সহ্য করতে পারতো না। আর তারা যখন এসছিল, তারা তাদের মাইন্ডে গেম চালিয়েছে, তো আই ওয়াজ দ্য পার্ট অফ দ্য গেম। এবার সেটাতে আমি নিজেই দোষী, আমি কাউকে দোষী চাইরাই না। সো আমার কারুর প্রতি কোনো গ্রাজ নেই। গিনিচুনি কয়েকজন, আবারও সেই একই রিপিট করছি, গিনিচুনি কয়েকজন, কারণ সেটার কারণ আমি খুঁজে পাচ্ছি না। তো ওই জন্যেই আমি তাদের অ্যাক্টিভিটিসগুলো আমাকে নাড়া দিচ্ছে খুব। বাকি ব্যাস এইটুকুনি বলার ছিল তোমাদেরকে। লাভ ইউ অল।